জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সহিংসতার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হবে আজ। এ বিষয়ে সবশেষ খবর জানতে যাচ্ছি স্টাফ করেসপন্ডেন্ট কায়কুবাত মাহমুদের কাছে। কায়কুবাত, শুনানি কখন শুরু হবে এবং আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়েছে কিনা? জুলাই আগস্ট আন্দোলনে যেমনটি বলছিলেন যে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাদের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। আজ কিন্তু পঞ্চম দিন, আর আজকে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে সাবেক আইজিপিকে, আর বাকি দুজন আসামি কিন্তু পলাতক হিসেবে এই বিচার কার্যক্রম কিন্তু শুরু হয়েছে, সাক্ষ্য গ্রহণটি শুরু হয়েছে। আপনাকে যদি জানিয়ে রাখি, আজকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে কিন্তু ১১টার পর থেকে, আমরা যতদূর এখানে জানতে পেরেছি, ১১টার পর থেকে কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। আর সকালে সাবেক আইজিবিকে হাজির করা হয়েছে। আর আরেকটি জিনিস আমি জানি রাখি, এটা কিন্তু গতকাল কিন্তু চতুর্থ দিনে মতো কিন্তু সাক্ষ্য জেরা শেষ হয়েছিল, কিন্তু এদিন কিন্তু ৪ জন সাক্ষ্য দেন, অর্থাৎ গতকাল পর্যন্ত কিন্তু এই অপরাধের সাক্ষ্য কিন্তু ৯ জন দিয়েছেন এখন পর্যন্ত। আমরা যতদূর জানি এখন পর্যন্ত কিন্তু জানানো হয়েছে যে ৮১ জন কিন্তু মোট এই মানবতা বিরোধী অপরাধের ঘটনায় কিন্তু তারা কিন্তু সাক্ষ্য দিবেন। আর এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ মিলে। জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন কর্মসূচির দ্বিতীয় দিনে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয় মেডিকেল টিমের সদস্যরা তাদের চিকিৎসা দিচ্ছেন। গতকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন বিভিন্ন বর্ষের কয়েকজন শিক্ষার্থী। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার কারণে গত ১৭ বছরেও ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ে আইনে সংযুক্ত করা হয়নি। এর ফলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণাও দেন তারা। দেশের চাল উৎপাদনের অন্যতম বৃহৎ মোকাম কুষ্টিয়ার খাজানগরের সড়কটির বেহাল দশা। বড় বড় গর্ত আর একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে থাকে এই রাস্তায়। সড়কটির জন্য থমকে আছে এখানকার সব ব্যবসা বাণিজ্য। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, রাস্তাটি মেরামতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। কুষ্টিয়ার প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আশিফুজ্জামান। দুর্গম অজপাড়া গ্রামের রাস্তার সাথে তুলনা করলেও ভুল হবে কুষ্টিয়ার খাজানগরের গুরুত্বপূর্ণ এই রাস্তাটির সাথে। বড় বড় গর্ত, খানাখন্দ আর বৃষ্টি হলে রাস্তা হয়ে যায় খাল। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের এই রাস্তাটি এখন মরণ ফাঁদ। প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে এই সড়কে চলাচলকারীদের। এছাড়া কুষ্টিয়া থেকে দেশের অন্যতম বৃহত্তর পোড়াদহ কাপড়ের হাট এবং চুয়াডাঙ্গা জেলায় যাওয়ার একমাত্র সড়কও এটি। দেখেন, আমার গাড়িতে রুগী রয়েছে, কিন্তু আমি সাইড দিয়ে যেতে পারছি না। অনেক সময় গাড়ি পচে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, উল্টে যাচ্ছে, মানে পাবলিকে উল্টে যাচ্ছে। এত পরিমাণ রাস্তাটা ভাঙা যে আপনার রাস্তায় চলাচল করাই সমস্যা। ব্যবসা বাণিজ্য থমকে গেছে এই রাস্তাটির কারণে, এমনটা জানালেন জেলা চালকল মালিক সমিতির এই সাধারণ সম্পাদক। বৃহত্তর চালের মোকাম, পোড়াদার একটা কাপড়ের হাট, পোড়াদা রেল জংশন, এখানে প্রতিনিয়তই গাড়ি উল্টাচ্ছে, চালের গাড়ি উল্টাচ্ছে, বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের দুর্ভোগের কোনো শেষ নাই। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। এই সড়কটায় 4 লেনের জন্য আমরা ডিজাইন চূড়ান্ত করা হয়েছে। এখন আমরা ডিপিপি প্রস্তুত করে এটা পাঠিয়ে দেব। এই ডিপিপি পাস হলে এইটা 4 লেন হয়ে যাবে। রাস্তাটি মেরামতের দাবি ব্যবসায়ী সহ সাধারণ মানুষের। এনটিভি নিউজ ডেস্ক। কায়কুবাত, শুনানি কখন শুরু হবে এবং এই বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন।
মিলি কিছুক্ষণ আগেই কিন্তু যে আসামি থেকে রাজসাক্ষী হওয়া, যেমনটি আপনি বলছিলেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে কিন্তু ট্রাইব্যুনালে তোলা হয়েছে। আর এই সাথে কিন্তু সাক্ষ্য গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে বলেও আমরা কিন্তু জানতে পেরেছি। আর আমরা কিন্তু প্রতিদিনই দেখতে পাচ্ছি সাক্ষীদের থেকে কিন্তু নতুন নতুন তথ্য কিন্তু বেরিয়ে আসছে, বিভিন্ন আঙ্গিকের তথ্য কিন্তু আমরা পাচ্ছি এখন। আর এখন পর্যন্ত কিন্তু 4 দিনে 9 জন সাক্ষী দিয়েছেন, যার মধ্যে মূলত এখন কিন্তু সাক্ষী দিচ্ছেন হচ্ছে যারা আহত হয়েছেন অথবা তাদের স্বজনরা, অর্থাৎ নিহতদের স্বজনরা, একই সাথে প্রত্যক্ষদর্শীরা কিন্তু সাক্ষী দিচ্ছেন। আজও কিন্তু 3 জনের সাক্ষী দেওয়ার কথা রয়েছে। আর প্রথম যে সাক্ষীটি আমরা জানতে পেয়েছি সেটি হচ্ছে গিয়ে আশুলিয়ায় যে লাশ পোড়ানোর ঘটনা ছিল, সেই ঘটনায় একজনের কিন্তু স্বজনের কিন্তু সাক্ষী দেওয়ার কথা রয়েছে। আর আমরা কিন্তু বিভিন্ন ধরনের তথ্য ইতিমধ্যে কিন্তু জানতে পেরেছি, যার মধ্যে আমরা কিন্তু আবু সাঈদের ঘটনার মতো চাঞ্চল্যকর ঘটনার কিন্তু তথ্য কিন্তু আমরা পেয়েছি, সাক্ষ্য মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর আজও কিন্তু 3 জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে কিন্তু নতুন তথ্য আসবে বলে আমরা ধারণা করছি। আর পরবর্তীতে আমরা সেটি জানাতে পারবো। এই ছিল সর্বশেষ। মিলি, জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। এর মধ্যে প্যানেল চূড়ান্ত করেছে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র সংসদ সহ অধিকাংশ ছাত্র সংগঠন। সিনেট ভবনে আছেন সহকর্মী নূর হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, শেষ দিনে এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আজকে ডাকসুর কেন্দ্রীয় সংসদ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সেটি এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, এবং শেষ দিন হিসেবে আজকেই হয়তো সবগুলো ছাত্র সংগঠন তাদের যে প্যানেল রয়েছে সেই প্যানেল সহ প্যানেলে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা সবাই হচ্ছে আজকের মধ্যেই তাদের যে মনোনয়নপত্র রয়েছে সেই মনোনয়নপত্রটি তারা সংগ্রহ করবেন। এবং এখন পর্যন্ত প্রায় আজকে 20 জনের মতো বিভিন্ন পদে, ভিপি থেকে শুরু করে জিএস এবং অন্যান্য যে পদগুলো রয়েছে সেই পদগুলোতে ডাকসুতে 20 জনেরও বেশি শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত ছাত্র সংগঠন যেগুলো রয়েছে, ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্র দল, বামপন্থী যে ছাত্র সংগঠনগুলোর গণতান্ত্রিক ছাত্র জোট এবং তাদের যে প্রার্থীরা রয়েছেন এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন যে উমামা ফাতেমা সহ গণতান্ত্রিক ছাত্র সংসদে যারা রয়েছেন, তাদের কেউই এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং আজকের মধ্যেই বিকেল 4টার আগেই তারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। ইসলামী ছাত্র শিবির তাদের যে প্যানেল রয়েছে সেটি চূড়ান্ত করেছেন এবং সেটির তথ্য আমরা পেয়েছি। ভিপি পদে আবু সাদিক কায়েম এবং জিএস পদে এস.এম. ফরহাদ এবং এজিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের বর্তমান যিনি সেক্রেটারি রয়েছেন তিনি মহিউদ্দিন খান, এরা নির্বাচন করবেন এবং তারা প্রার্থিতা সংগ্রহের জন্য, মনোনয়নপত্র সংগ্রহের জন্য এখনও বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে সেই সিনেট ভবনের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রধান নির্বাচন কর্মকর্তা যিনি রয়েছেন, চিফ রিটার্নিং কর্মকর্তা, তার কাছ থেকে তাদের যে মনোনয়নপত্র সেটি তারা সংগ্রহ করবেন। এবং ছাত্রদল হয়তো বিকেলের মধ্যে তাদের কয়েকজনের সঙ্গে, নেতার সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বিকেলের মধ্যে আসবেন এবং এসে তাদের যে মনোনয়নপত্র সেটি সংগ্রহ করবেন। অন্য ছাত্র সংগঠনগুলো বিকেলের মধ্যেই তাদের মনোনয়নপত্র সংগ্রহ করবার কথা রয়েছে। মিলি, দর্শক, জানছিলাম আসন্ন ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের খবর। পল্টন থানার মামলায় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 2017 সালে পল্টন থানায় তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা এবং অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় আজ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শহীদুল ইসলাম। এই মামলায় ঢাকা মহানগর জেলা আদালতে তাকে 4 বছরের সাজা প্রদান করেছিলেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করেছেন রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা। সকাল থেকে উখিয়ায় কোটবাজার স্টেশন এলাকায় এই কর্মসূচি শুরু করেন তারা। ফলে এই সড়কের দুদিক থেকে আসা শত শত যানবাহন আটকে পড়েছে। শিক্ষকরা জানান, কোনো কারণ ছাড়াই রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় প্রায় 1250 জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। গত 3 মাস ধরে তারা বেকার হয়ে পড়েছেন। চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং উপজেলার বিএনপির নেতৃবৃন্দ আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেছেন। নানা আয়োজনে পালিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা নাট্যাচার্য সেলিম আল-দ্বীনের 76তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে
সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় তার সমাধিস্থলে এসে শেষ হয়। পরে সেখানে তার সমাধিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে পুরাতন কলা ভবনে সেলিম আলদিন স্মরণে একটি বিশেষ নাটক প্রদর্শিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 18 কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে 18 জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী কর্মস্থল থেকে পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি অনুযায়ী তাদের নামের পাশে উল্লেখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তারা খরপোশ ভাতা পাবেন। বরখাস্তকৃত এসব কর্মকর্তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে জুলাই আন্দোলনে গণহত্যা সহ একাধিক মামলা রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার এবং তারা ইতিবাচকভাবে সাড়া দিচ্ছে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনায় তিনি একথা জানান। একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন, অপরিকল্পিত অবকাঠামো, নাব্যতা হ্রাস, জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়েছে। এসব ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সমন্বিত টেকসই উত্তরণের কৌশল উদ্ভাবন করতে হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। বাংলাদেশের মানুষের দৈনন্দিন আমিষের 60% আসে মাছ থেকে। বর্তমানে মানুষের গড় মৎস্য গ্রহণের পরিমাণ 67 গ্রাম। 12 লক্ষ নারী সহ মোট 2 কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই খাতের উপর নির্ভরশীল। দেশজ জিডিপিতে 2.53% এবং কৃষিজ জিডিপিতে 22.26% মৎস্য খাতের অবদান। এমন বাস্তবতায় অভয় আশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্যে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ 2025। মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট 16 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মাছকে প্রকৃতির উপহার হিসেবে আখ্যা দিয়ে এ সময় প্রধান উপদেষ্টা বলেন, পরিবেশ নষ্ট করে পানি দূষণ সহ নানা কারণে অপার সম্ভাবনাময় এই খাত হুমকির সম্মুখীন। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, নদ নদী সহ সকল জলাশয়ের নাব্যতা হ্রাস, সর্বোপরি জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। এ সকল ক্ষতিকর প্রভাব মোকাবেলার সমন্বিত টেকসই উত্তরণের কৌশল উদ্ভাবন করতে হবে। একই সঙ্গে অধ্যাপক ইউনুস জানান, মাছ সহ সমুদ্র সম্পদকে কাজে লাগাতে পৃথিবীর অন্যান্য দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তারা সাড়া দিচ্ছেন, যাতে করে আমরা এই সম্পদের স্বীকৃতি দিই এবং মানুষের কল্যাণে সেই সম্পদ ব্যবহার করার সুযোগ দিই। মৎস্য উৎপাদনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ সম্ভাবনা খাতটিকে আরও বিকশিত করতে গবেষণার উপর জোর দেন প্রধান উপদেষ্টা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। হেনুর, শেষ দিনে এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছে এবং প্যানেল ঘোষণা নিয়ে কি তথ্য আপনার কাছে আছে? লোপা, এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং কতজন জমা দিয়েছেন সেই তথ্যটি আসলে আমরা পাইনি। আমরা বেলা 12টা পর্যন্ত কতজন শিক্ষার্থী মনোনয়নপত্র আজকের বেলা 12টা পর্যন্ত সংগ্রহ করেছেন সেই তথ্য পেয়েছি। 153 জন ভিপি, জিএস, এজিএস সহ ডাকসুর যে 28টি পদ রয়েছে সেই 28টি পদে সর্বমোট 153 জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এই তথ্য আমরা পেয়েছি। এবং বিকেল 4টার পরে 4:30টায়
বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুর যেই প্রধান নির্বাচনী কর্মকর্তা রয়েছেন, চিফ রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, তিনি আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন এবং সেই ব্রিফিংয়ে আমরা সুস্পষ্টভাবে জানতে পারবো ঠিক কতজন শিক্ষার্থী আজকে শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং সর্বমোট কতজন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং এবারের এই নির্বাচনে ইসলামী ছাত্র শিবির প্রার্থিতা করছেন এবং এখন পর্যন্ত তাদের যে পূর্ণ প্যানেল রয়েছে সেই পূর্ণ প্যানেল আমরা পেয়েছি। ভিপি পদে সাদিক কায়েম, এজিএস পদে মহিউদ্দিন খান এবং জিএস পদে SM ফরাদ সহ বেশ কয়েকজন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া উমামা ফাতেমার নেতৃত্বে একটি স্বতন্ত্র প্যানেল হচ্ছে, সেই স্বতন্ত্র প্যানেলে ভিপি পদে উমামা ফাতেমা এবং জিএস পদে মহিউদ্দিন মাহি সহ বেশ কয়েকজন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং এর বাইরে আরও বড় যে প্যানেলটি হবার কথা রয়েছে ছাত্র দলের প্যানেল এবং গণতান্ত্রিক ছাত্র সংসদে, তারা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যেই প্রধান নির্বাচনী কর্মকর্তার যে অফিস সিনেট ভবন সেখানে আসেননি, তবে বিকেলের মধ্যেও তারা এখানে এসে উপস্থিত হবেন এবং তাদের যে মনোনয়নপত্র রয়েছে সেই মনোনয়নপত্র তারা সংগ্রহ করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। লোপা, আমরা জানছিলাম আসন্ন ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের খবর। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। সকালে বিশ্ববিদ্যালয় পুরাতন প্রশাসনিক ভবনে নির্বাচনী অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয় এই কার্যক্রম। দুপুর পর্যন্ত কাউকেই মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে দেখা যায়নি। এর আগে গতকাল প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা, যেখানে ভোটার দেখানো হয়েছে 11,919 জন। 32 বছর পর 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নীলফামারী জেলার নবনির্বাচিত কমিটির উদ্যোগে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে উল্লেখ করে তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী ক্যাডার অপসারণের দাবি জানান। এ সময় PR পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ বিভ্রান্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন এই পদ্ধতি দেশের জন্য উপযোগী নয়। এছাড়া আসন্ন ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। 16,399 জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে। এর মধ্যে 55 থেকে 60% হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন। এরা যদি পোলিং এজেন্ট হয়, পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? এদেশের মানুষ PR কি অধিকাংশ মানুষ তারা জানে না, জনগণ বিভ্রান্ত হবে। সুতরাং PR পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়। এক্সপেল ডুয়েল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর ভয়াবহতা। একদিনে প্রায় 500 রোগী ভর্তি হয়েছে দেশের বিভিন্ন হাসপাতালে। এ সময় মৃত্যু হয়েছে একজনের। সেপ্টেম্বরে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন মহাখালী DNCC হাসপাতালের পরিচালক কর্নেল ডাক্তার তানভীর আহমেদ। দুপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি জানান, প্রতিদিন গড়ে 50 জন নতুন রোগী ভর্তি হচ্ছেন তাদের হাসপাতালে। জানান, জুলাই এর তুলনায় আগস্টে ডেঙ্গু রোগী দ্বিগুণ হয়েছে, আর এই ধারা অব্যাহত থাকলে সেপ্টেম্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন 26,378 জন। ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি রাজধানী DNCC হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ এ পর্যন্ত কতজন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে কি বলছেন? হাসপাতালের রোগীর যদি কথা বলি, যে সকাল থেকেই রোগীরা আসছেন এবং তারা এখানে ভর্তি হচ্ছেন। হাসপাতাল পরিচালক যেটি আমাদেরকে বলেছিলেন যে গড়ে প্রতিদিন 50-এর বেশি রোগী বিভিন্ন এলাকা থেকে এই মহাখালী DNCC হাসপাতালে ভর্তি হচ্ছেন। যদি দেখায় যে প্রতিটি বেডেই কিন্তু ঝুলছে, যে স্যালাইন ঝুলছে, তারা কেউ কেউ এখনও শুয়ে আছে। পরিবারের স্বজনরা কিন্তু হাসপাতালে গমগম করছে, কারণ এই জ্বরে আক্রান্ত হয়ে মিরপুর থেকে শুরু করে যদি বলি যে ঢাকার বিভিন্ন এলাকা থেকেও গতকালকে এবং আজকে এই মহাখালী DNCC হাসপাতালে তারা ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরের যে রোগী, সেই রোগীর যদি হিসেব বলি যে বরিশালের রোগীর সংখ্যা খুব বেশি। সেই জ্বরে আক্রান্ত হয়ে দুদিন সেই বিভিন্ন এলাকার হাসপাতালে চিকিৎসা নিয়ে তারপরে এই কোভিড হাসপাতালে তারা এসেছেন। তারা বলছেন যে অনেকেই চিকিৎসা নিয়ে এখান থেকে চলেও
গেছেন। যদি গতকালকে হিসাব বলি যে 400-র উপরে রোগী কিন্তু চিকিৎসা নিয়ে বিভিন্ন এলাকা ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে তারা চলে গেছেন। তো হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তারা বলছেন যে সেপ্টেম্বরে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। এই ছিল আমার কাছে সবশেষ। লোপা, জানছিলাম ডেঙ্গু পরিস্থিতির খবর। ভারতে অনুষ্ঠিতব্য হকি এশিয়া কাপে অংশ নিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র পেয়েছে বাংলাদেশ। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তান নাম প্রত্যাহার করার পর এশিয়ান হকি ফেডারেশন AHF বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ হকি ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছেন। 27 আগস্ট ভারতের বিহারে শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশের অবশ্য এশিয়া কাপে খেলার সরাসরি সুযোগ ছিল, কিন্তু AHF কাপের ফাইনালে উঠতে না পারায় সেই সুযোগ হারায়। ফলে 43 বছরের ইতিহাসে এবারই প্রথম অংশ নিতে পারেনি বাংলাদেশ। স্বাগতিক ভারত ছাড়াও এশিয়া কাপে খেলবে চীন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান ও চাইনিজ তাইপে। চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা করে নেবে আগামী বছর বিশ্বকাপে। র্যাঙ্কিংয়ের পরের 5টি দল খেলবে বিশ্বকাপ বাছাইয়ে। শিক্ষার্থীদের আন্দোলন এবং অবরোধের মুখে মুচলেকা দিয়ে কলেজ ক্যাম্পাস ছেড়েছেন ময়মনসিংহ সরকারি আনন্দমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকির হোসেন। সকালে তিনি কলেজের নতুন ভবনের হিসাব শাখায় আসলে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখেন। দুপুর 1টার দিকে তিনি আর কলেজে আসবেন না মর্মে মুচলেকা দিয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। গত 3রা অগস্ট ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেন শাকির হোসেন। অভিযোগ আছে তিনি আগের বদলিকৃত অধ্যক্ষ মোহাম্মদ আমানুল্লাহর সাথে তার সমর্থক শিক্ষকদের সাথে নিয়ে অপকর্ম করেন। প্রতিবাদে 12 অগস্ট থেকে অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেয় সাধারণ শিক্ষার্থীরা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, প্রতিবেশী দেশের তুলনায় ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ রোল মডেল। তিনি আজ চট্টগ্রামে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্মশালার উদ্বোধন করে কথা বলেন। দুপুরে চট্টগ্রামে পিটিআই সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। উপদেষ্টা বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কেউ কেউ বিচ্ছিন্ন কিছু উস্কানিমূলক তৎপরতা চালায়, এদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ সময় ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে প্রতিবেশী দেশের চাইতে বাংলাদেশ রোল মডেল বলে মন্তব্য করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। সিলেটের আলোচিত সাদা পাথর লুটের ঘটনায় 5 দিনে প্রায় 5 লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী। আটক করা হয় অন্তত 7 জনকে। এ ঘটনায় গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের জন্য আরও 3 দিন বাড়তি সময় চেয়েছে। উদ্ধার হওয়া লুটপাটের পাথর ছড়িয়ে দেওয়া হচ্ছে পর্যটন কেন্দ্র এলাকায়, যদিও লুটপাটের তুলনায় এখন পর্যন্ত উদ্ধার হওয়া পাথরের পরিমাণ খুবই সামান্য। পাথর উদ্ধারে সিলেট সহ ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। গত বছরের 5 অগস্টের পর থেকে সিলেটের সাদা পাথর, জাফলং সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটপাটের অপতৎপরতা চলতে থাকে। প্রভাবশালী রাজনীতিক, ব্যবসায়ী, পুলিশ, বিজিবি ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে এই পরিবেশ বিধ্বংসী কার্যকলাপের। গত 2 সপ্তাহে মাটি খুঁড়ে নজিরবিহীন লুটপাটের ঘটনায় ব্যবস্থা গ্রহণে বাধ্য হয় জেলা প্রশাসন। খনিজ সম্পদ অধিদপ্তরের মামলায় আসামি করা হয়েছে প্রায় 1,500 অজ্ঞাত ব্যক্তিকে। খুলনা রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে 16 লাখ টাকা চুরির ঘটনায় ব্যাংকের ডিজিএম আসলাম হোসেনকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ব্যাংকটি কর্তৃপক্ষ। তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। অপরদিকে লেদ মিস্ত্রি ইউনুস শেখকে পুলিশ আটক করে 1.5 লাখ টাকা উদ্ধার করেছে। ব্যাংকের জিএম আবু হাশেম মিয়া জানান, ইউনুস শেখ কৃষি ব্যাংক ভবনে 4র্থ তলায় ভাড়া থাকতেন। এছাড়া একই ভবনের নিচ তলায় তার একটি ওয়ার্কশপ রয়েছে। একসময় এই ব্যাংকে ঋণ গ্রহীতাও ছিলেন তিনি। সিসি ক্যামেরা ফুটেজে ইউনুস শেখকে শনাক্ত করা হয়েছে। বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করার জন্য সেই এই চুরি করেছে বলে স্বীকারও করেছে। শুক্রবার ভোরে ভল্ট ভেঙে 16 লাখ টাকা লুটের ঘটনা ঘটে বলে জানান আটককৃত ইউনুস শেখ। স্বাস্থ্য খাতে সংস্কার দাবিতে 2 ঘণ্টা বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। এদিকে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসক সহ কয়েকজনের উপর হামলার ঘটনায় জড়িতদের 48 ঘণ্টার মধ্যে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছে চিকিৎসকরা। সকালে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান। অন্যথায় লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দেয় চিকিৎসকরা। কক্সবাজার টেকনাফ সড়কে 9 ঘণ্টা অবরোধ করে রেখেছিল রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকুরিচ্যুত শিক্ষকরা। সকাল থেকে উখিয়ার কোট বাজার স্টেশন এলাকায় এই কর্মসূচি শুরু করেন তারা।
শিক্ষকরা জানান কোনো কারণ ছাড়াই রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় প্রায় 1250 জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। গত 3 মাস ধরে তারা বেকার হয়ে পড়েছেন। চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা আন্দোলনে নামে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে 9 ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা। নেত্রকোনা জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী 30 অগস্ট জেলা সম্মেলনকে সামনে রেখে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব মিলনায়তনে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক। জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে যুগ্ম আহ্বায়ক তাজিজুল ইসলাম ফারাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলারি, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান সহ অন্যরা। নানা আয়োজনে পালিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা নাট্যাচার্য সেলিম আলদিনের 76তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয় পুরাতন কলা ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় তার সমাধিস্থলে গিয়ে শেষ হয়। পরে সেখানে তার সমাধিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে পুরাতন কলা ভবনে সেলিম আলদিন স্মরণে একটি বিশেষ নাটক প্রদর্শিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। গ্রাহকের ডিজিটাল লেনদেনে আরও স্বাচ্ছন্দ্য ও সক্ষমতা বাড়াতে ট্রাস্ট ব্যাংক ও বিকাশ যৌথভাবে আরও নতুন সেবা প্রদানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বিকাশ অ্যাপ থেকে ট্রাস্ট ব্যাংকের ডিপিএস খোলা, আরও সমৃদ্ধ ব্যাংক টু বিকাশ বা বিকাশ টু ব্যাংক ফান্ড ট্রান্সফার সহ নানা সেবা চালু হতে যাচ্ছে। ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান চৌধুরী এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদিরের উপস্থিতিতে রাজধানীর একটি হোটেলে এই চুক্তিপত্র হস্তান্তর করা হয়। এ সময় ট্রাস্ট ব্যাংকের জেনারেল সার্ভিস অ্যান্ড সিকিউরিটি ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মামুন রশিদ ও বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের গোপনীয় বার্তা ফাঁস করার অভিযোগে অমিত দাস নামে এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। অমিত দাস পুলিশের টেলিকমিউনিকেশন ইউনিটের সদস্য ছিলেন। গত 12 অগস্ট সিএমপি কমিশনার ওয়ারলেসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে সদস্যদের কড়া নির্দেশনা দেন, যাতে তিনি অপরাধীরা অস্ত্র বের করলেই গুলি করার নির্দেশ দেন কর্তব্যরত পুলিশদের। এ সময় খুলশী থানায় কর্মরত অমিত দাস বার্তাটি ফাঁস করে দেন। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনা তদন্তে কমিশনারের বার্তা ফাঁসে রোববার রাতে অমিতকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। রাজশাহী মহানগরী বিভিন্ন বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে র্যাব ও পরিবেশ অধিদপ্তর। সকালে নগরী কোর্ট স্টেশন, সাহেব বাজার ও কাটাখালী এলাকায় পলিথিন তৈরির কারখানায় পর্যায়ক্রমে এই অভিযান চালানো হয়। অভিযানকালে প্রায় 2.5 টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাসমিনা খাতুন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। প্রথম দিন বিপুল পরিমাণ পলিথিন জব্দের পাশাপাশি 50,000 টাকা জরিমানা করা হয়েছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিগগির দেশেই খাবার ডেলিভারি করবে রোবট। সাশ্রয়ী খরচে রোবট তৈরি করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ। দীর্ঘ প্রায় 3 বছরের গবেষণা শেষে তৈরি এই রোবটের নাম দেওয়া হয়েছে কিটি। দুপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই রোবটের উদ্বোধন করেন বাংলাদেশ পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন। মানিকগঞ্জে ইছামতি নদীতে হয়ে গেল 250 বছরের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ নৌকাবাইচ। নৌকাবাইচ প্রতিযোগিতায় টাঙ্গাইলের নাগরপুর সহ মানিকগঞ্জে বিভিন্ন প্রান্ত থেকে আসা 20টি নৌকা অংশ নেয়। নৌকাবাইচ উপভোগ করতে ইছামতি নদীর দুধারে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে হাজারো মানুষের মিলন মেলা বসে। নৌকাবাইচ উদযাপন কমিটির সভাপতি গাজী হাবিব হাসান রিন্টু বলেন, এলাকার উদ্যমী মানুষদের সাথে নিয়ে হারিয়ে যেতে বসা নৌকাবাইচ আবারও শুরু হয়েছে। ফ্রিজ, রঙিন টেলিভিশন সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয়।
জাতীয় নির্বাচনে রোডম্যাপের খসড়া করে কমিশনে উপস্থাপন করা হয়েছে। অনুমোদন হলে এই সপ্তাহের মধ্যেই জানানো যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে নির্বাচন কমিশনের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। সচিব বলেন, সীমানা পুনর্নির্ধারণে ৮২টি আসনের আপিল নিয়ে শুনানি ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত হবে। নতুন ২২টি রাজনৈতিক দলের তথ্য তদন্তের জন্য মাঠ পর্যায়ের অফিসে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে সচিব আরও বলেন, রাজনৈতিক দলের প্রতীকে তফসিল আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে এখনও ফিরে আসেনি, আসলে জানানো হবে। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন গণতন্ত্র সুশাসন নিয়ে কাজ করা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি দল। বৈঠক শেষে IRI এর সাউথ রিজিওনাল ডিরেক্টর স্টিফেন সীমা জানান, আগামী নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহযোগিতা দিবে IRI। অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। ২২টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি। অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ২৭,০০০-এর বেশি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে, যারা নির্বাচনে ভূমিকা রাখতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। মব সন্ত্রাস আগের চেয়ে কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে স্বীকার করেন উপদেষ্টা। নির্দোষ কেউ যেন আইনের আওতায় না আসে সেই নির্দেশনা দেওয়া আছে, তবে দোষী কেউ ছাড় পাবে না বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে আগস্ট থেকে। এছাড়া অন্তর্বর্তী সরকারের মেয়াদে এখন পর্যন্ত বিভিন্ন বাহিনীতে ২৭,০০০-এর বেশি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার বিকেলে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, নতুন এই সদস্যরা ভূমিকা রাখতে পারবেন জাতীয় নির্বাচনেও। নির্বাচনের ব্যাপারে আপনারা সবসময় একটা বলেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী কোনো নিয়োগই হয় নাই, এই জন্য আমি আপনাদের স্ট্যাটিস্টিক্সটা দিতেছি। ইলেকশনের আগেই মানে আমার এই পর্যন্ত কিন্তু ১৫,৮৫১ জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি, যারা ইলেকশনে আগে হয়ে যাবে। তারপরে আমাদের বিজিবিতে হলো ৪,৪৬৯ জন, আনসার হলো ৫,৫৫১ জন। কারা যদিও ওই ইলেকশনের সাথে জড়িত না, তারপরও ১৫৫৮ জন। আমরা ফায়ারে নিয়োগ দিছে ২০৪ জন। বেশিরভাগই পদ সিজন হয়েছে, আর শূন্য পদও কিছু নিয়োগ দেওয়া হয়েছে। ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হওয়া রিকশা চালককে হত্যা মামলায় আসামি করার বিষয়ে এ সময় জানতে চান সাংবাদিকরা। ফুল দেওয়া ঠেওয়া দেওয়ার আপনারই তো জানেন পরিস্থিতি কি। এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ব্যাপারে আমাদের নির্দেশনা আছে। আমরা চাচ্ছি সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে, আর বাট যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, এখনো কেন মব সন্ত্রাস ঠেকানো যাচ্ছে না। মব জাস্টিসটা যত কমায় আনা যায়, এটা আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। উৎসব মুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন, বাম জোট সহ কয়েকটি ছাত্র সংগঠন। প্যানেল চূড়ান্ত না হলেও ভিপি জিএস পদে ছাত্রদলের একাধিক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দিচ্ছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। বিস্তারিত নূর হোসেনের রিপোর্টে। ডাকসু হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সিনেট ভবনে উৎসবের আমেজ তৈরি হয়। আনন্দমুখর পরিবেশে পূর্ণাঙ্গ প্যানেলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন ও বাম জোটের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করার আহ্বান তাদের। আমরা যে প্যানেল করেছি এবং শিক্ষার্থীরা, আমাদের অন্যান্য যে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা যে প্যানেলগুলো করছে, সব মিলে আমাদের যে নির্বাচন হতে যাচ্ছে সেটি একটি প্রাণবন্ত নির্বাচন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা আমাদের ইস্তেহারগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের সামনে পেশ করব। মুক্তিযুদ্ধের
গৌরব এবং 24-এর যে সংগ্রাম, সেই সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। আমরা মনে করি আমাদের বিপ্লব এখনো চলমান। সেই বিপ্লবকে মানে আরো বেশি শক্তিশালী করার জন্য আমি সবাইকে অনুরোধ করব আমাদের এই প্যানেলকে জয়যুক্ত করার জন্য। প্যানেল চূড়ান্ত না হলেও নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। ডাকসুর বিভিন্ন পদে সংগঠনগুলোর একাধিক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ডাকসু কোনো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার নয়, ডাকসু নির্বাচন গোটা বাংলাদেশের ম্যাটার। সুতরাং এই ক্রুশাল মুভমেন্টকে লিড করার জন্য আমরা এগিয়ে এসেছি, ফর্ম তুলেছি। আমার সংগঠন আমাকে যে জায়গায় দিবে আমি সেই জায়গায় সংগঠনকে লিড করব। বিশ্ববিদ্যালয়ের মাদার অফ অল প্রবলেম যে আবাসন সংকট, আমাদের ভিশন হচ্ছে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। আমরা সেটাকে নিয়ে কাজ করতে চাই। নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রার্থী হচ্ছেন শতাধিক শিক্ষার্থী। ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। বেশ কিছু প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তিনি। শুধুমাত্র নামের কারণে না বা পরিচিতির কারণে না, যাদের কাজ আছে, যোগ্যতা আছে এবং অভিজ্ঞতা আছে, ডিল করার মতো ক্যাপাসিটি আছে, সেরকম শিক্ষার্থীদেরকে দিয়ে আমরা আমাদের সম্পাদক প্যানেল এবং সদস্য প্যানেল এইটি সাজিয়েছি এবং আগামীকালকে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলের যে পূর্ণাঙ্গ বিবরণী সেটা আমরা আপনাদের সামনে একটি ব্রিফিংয়ের মধ্য দিয়ে উপস্থাপন করব। এবারের ডাকসু নির্বাচনের 28 পদে 5 শতাধিক শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবার জন্যই সমান সুযোগ নিশ্চিতের আশ্বাস চিফ রিটার্নিং কর্মকর্তার। 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত মোট 565টি মনোনয়নপত্র ডাকসু থেকে সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। সকল হল মিলে 1226টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। এছাড়া 18টি হল সংসদে 1000-এর বেশি শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র দলে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একদল শিক্ষার্থী ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। তিনি বলেন, মনোনয়ন সংগ্রহে বাধা দেয়া হচ্ছে ছাত্রদল নেত্রীদের। ডাকসুর মতো এমন একটি সুন্দর গণতান্ত্রিক চর্চার আয়োজনকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। এর একমাত্র উদ্দেশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে জনপ্রিয়তা এবং এই নির্বাচনে ছাত্রদলের প্যানেলের যে বিজয়ের সম্ভাবনা ইতিমধ্যে যে আলোচনা তৈরি হয়েছে সেটিকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা হিসেবেই আমরা এটিকে দেখছি। বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় প্রায় 500 রোগী ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন হাসপাতালে। এই সময় মৃত্যু হয়েছে একজনের। এদিকে রাজধানী মহাখালী ডিএনসিসি হাসপাতালে প্রতিদিন গড়ে 50 জন নতুন রোগী ভর্তি হচ্ছেন। দুপুরে হাসপাতালটির পরিচালক জানান, জুলাইয়ের তুলনায় আগস্টে রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে সেপ্টেম্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নাহিদ প্রিন্সের রিপোর্ট। রাজধানী মহাখালীর ডিএনসিসি হাসপাতাল। প্রতিটি শয্যায় রোগী ও স্বজনদের আশা, উদ্বেগার যত্নের লড়াইয়ে মিলেমিশে একাকার। কেউ জ্বর নিয়ে কাতরাচ্ছেন, কারো হাতের ক্যানোলায় চলছে স্যালাইন। আগে যে বুকে পাথরের চাপার মতন ছিল, শ্বাসকষ্ট ছিল, এই জিনিসটা অনেকটা দূর হয়েছে। ডাক্তারের কাছে টেস্টে গেলাম, বলল ডেঙ্গু হয়েছে। এখন আল্লাহর রহমতে ভালো, কিন্তু প্লাটিলেটটা একটু এখন আপ ডাউন করা। শারীরিক ভারসাম্যহীন ছেলে জিহাদুল ইসলামকে নিয়ে চট্টগ্রামের গোসাইলডাঙ্গায় থাকেন মোহাম্মদ জাফর। গত 10 দিন আগে জিহাদের জ্বর উঠলে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তারা। তবে সেখানে 2 দিন ভর্তি থাকার পরও জ্বর না কমায় সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি ভোলায় চলে যান। ভোলা সদর হাসপাতালে 3 দিন ভর্তি রাখলেও সেখানেও কোনো সুফল মেলেনি। পরে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে জিহাদ। প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিয়েছি, ওষুধ খাওয়াইতেছি। ওষুধ খাওয়াই যখন পরিবর্তন দেখতেছি না, তখন কিন্তু আমি ভোলা সদর হাসপাতালে নিয়ে গেছি। নার্সেরা বলতেছে যে ওনার অবস্থা বেশি ভালো না, ওনাকে আপনারা অন্যদিকে নেবেন। আমার স্বাস্থ্য অধিদপ্তরের চলতি বছরের হিসেব অনুযায়ী দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 26,000-এর বেশি রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে 105 জনের। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। এদিকে বর্তমান পরিস্থিতিতে যে হারে রোগী বাড়ছে, এতে সেপ্টেম্বর থেকে রোগীর সংখ্যা 4 গুণ বৃদ্ধি পেতে পারে বলে জানান মহাখালী ডিএনসিসি হাসপাতালের পরিচালক কর্নেল ডাক্তার তানবির আহমেদ। গড়ে আমরা অ্যারাউন্ড 40 থেকে 50টা রোগী পাচ্ছি। জুলাইয়ে আমরা কিন্তু
আউটডোরে সব মিলিয়ে প্রায় 1000-এর মতো রুগী দেখেছি এবং ইনডোরেও আমাদের 200-র উপরে রুগী ভর্তি ছিল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা গত 15 দিনেই কিন্তু আমরা 700-800 রুগী পেয়েছি বাইরে, এবং ইনডোরেও কিন্তু সংখ্যাটা 200 মতো অলরেডি চিকিৎসা দিচ্ছি আমরা। আর আগামী 1-2 সপ্তাহ পর এই সংখ্যাটা পিকে চলে যাবে এবং অনেক বেশি হবে সংখ্যায়। তিনি বলেন, হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়লেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে 2017 সালে পল্টন থানার নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সকালে শহীদুল ইসলাম বাবুল মামলাটিতে আপিলের শর্তে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 2023 সালে 23 নভেম্বর শহীদুল ইসলাম বাবুলকে এ মামলার রায় এক ধারায় 2.5 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি 2000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়। আসামির পক্ষে আইনজীবী জানান, এই আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করবেন তারা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতিহাসে সর্বোচ্চ 937 কোটি টাকা মুনাফা অর্জিত হয়েছে 2024-25 অর্থবছরে। বিমানের প্রতিষ্ঠার 55 বছরের ইতিহাসে যা রেকর্ড। এর আগে প্রতিষ্ঠানটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা অর্জিত হয় 2021-22 অর্থবছরে, যার পরিমাণ ছিল 440 কোটি টাকা। 2024-25 অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 11,631 কোটি টাকা আয় করেছে। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বিমানের বহরে বর্তমানে 19টি নিজস্ব মালিকানাধীন উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে রয়েছে 6টি বোয়িং 787 মডেলের ড্রিমলাইনার। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। টি-20 ফরম্যাটের বর্তমান বাস্তবতায় যা কঠিন মনে হলেও দলের ভেতরের আত্মবিশ্বাসটা এইভাবে গণমাধ্যমের সামনে তুলে ধরলেন জাকের আলী। এছাড়াও জুলিয়ান উডে পাওয়ার হিটিংয়ের কৌশল ব্যাটারদের দক্ষতাও বাড়াবে বলে মনে করেন এই ব্যাটার। নিলয় মজুমদারের রিপোর্ট। 3বার এশিয়া কাপের ফাইনালে উঠেও ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের। শুধু তাই নয়, ফাইনাল খেলার স্মৃতিতেও জমেছে 7 বছরের ধুলো। 2018 সেই ফাইনালে শতক হাঁকিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া লিটনের হাত ধরেই এবার সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে যাবে বাংলাদেশ। গণমাধ্যমের মুখোমুখি হয়ে জাকের আলী এশিয়া কাপ জেতার আত্মবিশ্বাস দেখালেও বাস্তবতা নিরিখে তা মনে হতে পারে প্রায় অবাস্তব এক আশা। ইনশাল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এটা আমি পার্সোনালি আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি, আর ইনশাল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে। সময়ের সঙ্গে তাল মেলাতেই 28 দিনের চুক্তিতে জুলিয়ান উডকে নিয়ে এসেছে বাংলাদেশ। লক্ষ্য পাওয়ার হিটিংয়ে জাকেরদের সামর্থ্য বাড়ানো। উডের ক্লাসে মিরাজ ইমনরা কতটুকু শিখছেন তা নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে বোঝার উপায় নেই। তবে খেলোয়াড়দের ব্যাটিংয়ে যে পরিবর্তন আসবে তার আভাস দিয়েছেন জাকের। পাওয়ার হিটিং নিয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করতেছে, সো কিভাবে আরও ইমপ্রুভ করা যায়, যারা জেনেটিক্যালি ভালো আছে তারা কিভাবে আরও ভালো করতে পারে। ঢাকায় প্রস্তুতি পর্ব শেষ হয়েছে বাংলাদেশের। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-20 খেলার আগে ম্যাচ ভেন্যু সিলেটে প্রস্তুতি নেবেন লিটনরা। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।